গোটা জাতিকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় উদ্বুদ্ধ করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যে প্রথম উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাসন আমলেই পল্লী চিকিৎসক এই প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেন, তৈরি করেন, নির্মাণ করেন। এর আগে আপনারা জানেন যে সাপে কামড়েছে চলে যেত কবিরাজের কাছে বা স্থানীয় কোনো পীরের কাছে ঝাড়ফুঁক দিত। সকালে সাপ কামড়ালে বিকেলে তাকে গোরস্থানে নিয়ে যেত। কিন্তু তার জন্য যে আধুনিক ট্রিটমেন্ট, তাৎক্ষণিক ট্রিটমেন্ট, এইটার কোনো ব্যবস্থা একেবারে ইউনিয়ন, তখন তো জেলার সাথে থানারই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব কঠিন। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি, আপনি যদি 75-76 সাল পর্যন্ত বা 80 সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যাওয়ার যোগাযোগ ছিল মাটির রাস্তায়, গরু গাড়িতে যাওয়া। কোথাও হয়তো কিছু কিছু হেরিং বোর্ড মানে ইট ফেলে ফেলে রাস্তা হয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও একটা বাস যেত সকালে, সেই বাসের টায়ারের চাকা বাস্ট হয়ে যেত, আবার রাস্তার মধ্যে সেই চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেত। যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন লাগতো। এই ছিল আমাদের তখন গ্রাম বাংলার পরিস্থিতি। তো সেখানে আধুনিক চিকিৎসা যাবে কি করে? এক কবিরাজ অথবা ঝাড়ফুঁক, তাবিজ এর উপরেই নির্ভর করত। জিয়াউর রহমান কতখানি দূরদর্শী মানুষ ছিলেন। এই যে পুকুরের মধ্যে পানিতে ডুবে গেলে, সাপে কামড়ালে, পেটের নানা খাওয়া দাওয়ার বিভিন্ন অনিয়মের কারণে পেটের পীড়া হলে, এই সমস্ত চিকিৎসা একবারে গ্রামে গঞ্জে পাওয়া তো খুব মুশকিল। তাই সারা দেশ থেকে কিছুদিনের প্রায় 6 মাসের ট্রেনিং ছিল না, 1 বছর, হ্যাঁ 1 বছরের ট্রেনিং দিয়ে যাতে কমপক্ষে এই সমস্ত অসুস্থতার চিকিৎসা করা যায়, এইরকম আধুনিক চিকিৎসায় 1 বছরের ট্রেনিং দিয়ে পল্লী চিকিৎসক তৈরি করতে এবং দ্রুত গোটা জাতিকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জিয়াউর রহমান নিয়ে আসলেন। জিয়াউর রহমান আজও পর্যন্ত এত জনপ্রিয় কেন? তার প্রতিটি কর্মসূচি ছিল জনবান্ধব, জনগণের কল্যাণ, জনগণকে সুস্থ রাখা, জনগণকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো। এইটাই ছিল জিয়াউর রহমানের, তার যে ভিশন, তার যে অগ্রদৃষ্টি, এই অগ্রদৃষ্টি ছিল সেটি। তার এই যে কাজগুলো, এটাকে অতিক্রম করে যেতে পারেনি। আমি এবার সোজা বাংলায় বলবো, এই যে বিগত যে স্বৈরাচারী আমল বা কর্তৃত্ববাদী আমল বা ফ্যাসিবাদী আমল, যেটাই বলি, যেখানেই ধান্দা সেই কাজটি তারা ধরেছে। কিন্তু জনগণের দুঃখ কষ্ট যেখানে, বেদনা যেখানে, তার যে উন্নত চিকিৎসা দরকার, তার ছেলে মেয়েদের যে উন্নত লেখাপড়ার পরিবেশ দরকার, এই দিকে তারা কোনো মনোযোগ দেয়নি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তাও কি যে গোটা দেশকে একবারে তৃণমূলে, গ্রামগঞ্জ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্যের উপর দাঁড় করানো যায়, এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছিলেন। বেয়ারফুট ডক্টরস, নগ্নপদ ডাক্তার। চীন তো তখন বিরাট রাষ্ট্র, তাদেরও তো যোগাযোগ ব্যবস্থা তখনও তত উন্নত নয়। আজকে যে একটা আধুনিক চীন একটা উন্নত দেশে পরিণত হয়েছে, তো তখনও 70 দশক ততখানি তো তারা ছিল না, বিপ্লবোত্তর একটি দেশ। কিন্তু তারা ওরই মধ্যেই কি করে জনবান্ধব এবং মানুষকে আধুনিক সমস্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যে তাদের কর্মসূচিগুলো, এটা প্রত্যক্ষ করেছিলেন জিয়াউর রহমান। সেখানে তিনি দেখেছিলেন যে বেয়ার ফুট ডক্টর, অর্থাৎ নগ্ন পদে, মানে যাদের পায়ে জুতাও ছিল না, এদেরকে
ধরে নিয়ে এসে কিছু ট্রেনিং দিয়ে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার যেখানে এলাকা সেই এলাকায় চিকিৎসা করাতো। অর্থাৎ তার পায়ে জুতা পরার মতো তাদের আর্থিক সামর্থ্য ছিল না। জিয়াউর রহমান চীন দেশ থেকে এই অভিনব এবং অসাধারণ এই পদ্ধতিটি দেখে এসে তিনি বাংলাদেশে চালু করেছিলেন। কিন্তু বাংলাদেশ একটা গরিব দেশ, তখন মাত্র 6টা না 7টা মেডিকেল কলেজ। যারা ডাক্তার হন তার অধিকাংশই দেশের বাইরে চলে যান, নাহলে বাংলাদেশের বড় জেলা বা উপজেলা লেভেলে 2-1 জন থাকতে পারে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যেখানে যেতে নদী পার হয়ে যেতে হয়, তখন ব্রিজও ছিল না। একটা ইউনিয়নে যেতে হয়তো 2-3টা নদী পার হতে হতো, ব্রিজও নাই। তো সেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছবে কি করে? একজন মানুষের, সে যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়, সত্যিকারের দেশপ্রেমিক হলে অল্প দিনের জন্য, অল্প দিনের মধ্যেই অনেক কল্যাণকামী কাজ করতে পারে। দেখুন, তখন সাক্ষরতার হার ছিল অনেক কম, মানুষ সরিয়ে লিখতে পারত না। তিনি বিপ্লব শুরু করলেন বয়স্ক শিক্ষা। বয়স 60 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, যে না আপনারা আসেন। আর তিনি কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বললেন যে তোমরা তাদেরকে শিক্ষা দাও, যাতে তাদের জমি জায়গা দীর্ঘদিন মহাজনরা চিট করতো, প্রতারণা করতো, এইখান থেকে রক্ষা পাবে গ্রামের মানুষরা, যে তারা যাতে প্রতারণার শিকার না হয়। দেখেন কতখানি মানব দরদী হতে পারে। এটাকে তিনি বললেন বয়স্ক শিক্ষা কার্যক্রম, এবং সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলেন, তোমাদের বাবা মা অশিক্ষিত থাকবে কেন, তোমরা এগুলো শিখাও। এই জন্য তিনি অনেক বই, আরো নানা ধরনের উপকরণ তিনি সরবরাহ করলেন। এই আমাদের রাষ্ট্রের এই দেশপ্রেমিক মানুষটি যে অবদান রেখে গেছেন, আজও আমরা যদি সেটাকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে বাংলাদেশ দরিদ্র থাকবে না, বাংলাদেশ পরমুখপেক্ষী থাকবে না, বাংলাদেশ নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াতে সক্ষম হবে। এই আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে আমাদের তৈরি করতে জিয়াউর রহমান যে উদ্যোগ, যে প্রচেষ্টা তিনি নিয়েছিলেন, এবং সেটার যে বাস্তবায়ন আমরা দেখেছি, আমরা সেখান থেকে আজও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। তার পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন যে নারীদের শিক্ষার যে অগ্রগতি ঘটিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মৌকুব থেকে শুরু করে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগেই আন্তর্জাতিক ষড়যন্ত্রে ওয়ানি উঠে আসবে। তো সেই কারণে মানে আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ভালোবাসতেন এটাকে। 1 নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে গণতন্ত্র। তিনি সবকিছু করেছেন কিন্তু গণতান্ত্রিক চেতনায়, মানুষকে উদ্বুদ্ধ করে করে, জোর করে এটা করতে হবে, না করলে জেলে যেতে হবে। আমার উন্নয়ন কর্মসূচিতে কেউ যদি সমালোচনা করে, তাকে ডিজিটাল নিরাপত্তা আইন করে, কালা আইন করে তাকে জেলে পাঠাতে হবে। জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি, এবং এই কাজটির অনুকরণ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনদিন আমাদেরকে বলেনি যে দেখি আমরা ক্ষমতা আসলে ওরা এই করেছে, আমরা তাদের শাস্তি দেব। উনি বলেছেন আইন অনুযায়ী যেটা হয় আমরা সেটাই করব। মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটি জিনিস বলি, উনার নামে একটা কার্টুন এঁকেছিল কেউ, উনি করেছেন কি, সেই কার্টুনটা নিজের ফেসবুকে উনি নিজে দিয়েছেন। তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে, তুমি এঁকেছো, ভালো কথা, দাও তোমারটা, আমিও আমার ইয়েতেও দিয়ে দেবো, টুইটার কিংবা ফেসবুক, যাই হোক ওনার যেটা মানে ভেরিফাইড যে অ্যাকাউন্ট যেটি আছে, হয়তো টুইটারে ওইটা উনি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানসিকতা। এই মানসিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা পোষণ করে। আমাদের একজন উপদেষ্টা, গুণী মানুষ, অর্থনীতিবিদ, তিনি একটি কথা বলেছেন
যে ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে, যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি, হ্যাঁ মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি, আমরা কখনোই বলিনি। আমরা নিজেরা একটা মাঝারির চাইতেও ছোট ইলিশ মাছ 1800 টাকা 2000 টাকা দিয়ে কিনি। আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে, অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি। আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটা হতেই পারে। আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ, এটা মেনে নিয়েও আমরা করি। কিন্তু আমি আমাদের দেশের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যেটা বলেছেন, আবেগের প্রশ্ন, আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে, তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন, সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন, যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি। তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ।